বাংলাদেশের স্বাধীনতা নিয়ে অনেক তর্ক বিতর্ক এখনো চলছে, পক্ষে বিপক্ষে অনেক যুক্তিও রয়েছে। একটি পক্ষ বলছে বাংলাদেশ ইটসেলফ ইজ এ বাই প্রোডাক্ট অফ ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, অর্থাৎ বাংলাদেশ হলো ভারত পাকিস্তান যুদ্ধের একটি পণ্য মাত্র। যারা মনে করছেন যে ভারত তার স্বার্থে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, এরা তথ্য হিসাবে উপস্থাপন করছেন যে মুক্তিযুদ্ধ শুরু হবার 7 মাস প্রায় অতিবাহিত হলেও বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের সঙ্গে সুবিধা করতে পারছে না। তখন 1971 সালের অক্টোবরে ভারতের একজন কর্মকর্তা ও বাংলাদেশের পক্ষে অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম 7 দফা চুক্তি সই করেন। চুক্তিগুলো প্রণয়ন করেন তাজউদ্দিন আহমেদ। এই চুক্তিগুলো সবটাই ভারতের স্বার্থে সম্পাদিত হয়েছে। চুক্তির ভয়াবহতা ভেবে এই অনুষ্ঠানে সৈয়দ নজরুল ইসলাম জ্ঞান হারিয়ে ফেলেন। জনসমক্ষে প্রকাশ করা হয়নি এই চুক্তি। মুজিবনগর সরকারের অনেকেই জানতেন না এই চুক্তির বিষয়ে। মুখ্য ভূমিকা ছিলেন মরহুম তাজউদ্দিন। নুরুল কাদিরের লেখা স্বাধীনতার উপরে 266 দিনে স্বাধীনতা বইয়ে 325 পাতায় গোপন চুক্তির 7 দফা উল্লেখ রয়েছে। চুক্তিগুলি হলো: 1. যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকবে, বাকিদের চাকরিচ্যুত করা হবে এবং সেই শূন্য পদ পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা। এই চুক্তির কারণে স্বাধীনতার পর বেশ কিছু ভারতীয় সিভিল সার্ভিস অফিসার ঢাকায় এবং বাংলাদেশে বিভিন্ন জেলায় ডিসি হিসাবে কাজ শুরু করেছিলেন। চুক্তি 2. বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশ অবস্থান করবে। 1972 সালের নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতি বছর এ সম্পর্কে পুনরীক্ষণের জন্য 2 দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। দ্বিতীয় চুক্তির কারণে বাংলাদেশ সেনাবাহিনী ঢাকায় প্রবেশ করতে পারছিল না। স্বাধীনতার পরপর রাজধানীর নিয়ন্ত্রণ ছিল ভারতীয় সেনাবাহিনীর হাতে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর অনেকেই ক্ষুব্ধ হয়েছিল। চুক্তি 3. বাংলাদেশে কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না। তৃতীয় চুক্তির কারণে বাংলাদেশ সেনাবাহিনীকে বিভিন্নভাবে অবজ্ঞা করা হয়। চুক্তি 4. অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটি প্যারামিলিশিয়া বাহিনী গঠন করা হবে। চতুর্থ চুক্তির ধারা অনুযায়ী স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে একটি রক্ষী বাহিনী গঠন করা হয়। এদের প্রশিক্ষণে ছিলেন স্বয়ং ভারতীয় সেনা কর্মকর্তাগণ। চুক্তি 5. সম্ভাব্য ভারত পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব দেবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান। মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক নন এবং যুদ্ধকালীন সময়ে মুক্তিবাহিনী ভারত বাহিনীর অধিনায়কত্বে থাকবে। পঞ্চম চুক্তির কারণে 16 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন আনুষ্ঠানিকভাবে। মুক্তিবাহিনী সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে দূরে সরিয়ে রাখা হয়। চুক্তি নম্বর 6. দুদেশের বাণিজ্য হবে খোলা বাজারে, অর্থাৎ ওপেন মার্কেট ভিত্তিক। তবে বাণিজ্যের পরিমাণ হিসাব হবে বছরওয়ারি এবং যার যা পাওনা সেটা স্টার্লিংয়ে পরিশোধ করা হবে। চুক্তি নম্বর 7. বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে এবং ভারত যতদূর পারে এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তা দেবে। অর্থাৎ বিদেশ বিষয়ে ভারত যা বলবে তাই মেনে চলতে হবে। এক কথা বলা চলে, উল্লিখিত চুক্তি বলে ভারত বাংলাদেশের সামরিক ও পররাষ্ট্র বিষয়ের কর্তৃত্ব পেয়ে যায়। বাংলাদেশ স্বাধীন হলেও অভ্যন্তরীণ প্রশাসন এবং বিদেশ বিষয়ের সকল কর্তৃত্ব ভারতের হাতে চলে যায়। স্বাধীন দেশে যার প্রমাণ ঢাকা রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ অনুষ্ঠান ছাড়াও ঢাকার বাহিরেও প্রমাণ পাওয়া যায়। 17 ডিসেম্বর 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল চেয়েছিল খুলনা অঞ্চলের পাকিস্তান বাহিনীর অধিনায়ক ব্রিগেডিয়ার হায়াত খান 8000 সৈন্য নিয়ে খুলনা সার্কিট হাউসে তার কাছে আত্মসমর্পণ করুক, কিন্তু ভারতীয় বাহিনী সেটা হতে দেয়নি। তিনি এই বিষয়টি প্রতিবাদ করায় তিনি সেদিন স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী হন। একটি জনাকীর্ণ কক্ষে তাকে বন্দী করে রাখে ভারতীয় মিত্রবাহিনী। একদিন পর মেজর আব্দুল জলিল মুক্তি পান। পরবর্তীতে মেজর আব্দুল জলিল আবার গ্রেপ্তার হলেন। ভারতীয় মিত্রবাহিনীর বিভিন্ন কাজে বিরোধিতা করায় জলিল মিত্রবাহিনীর চক্রান্তের শিকার হয়। 1971 সালে 31 ডিসেম্বর তিনি যশোরে মুক্তিবাহিনীর হাতে গ্রেপ্তার হন। 1972 সালে 7 জুলাই আবার পরে মুক্তি পান। শেখ মুজিবের বিরুদ্ধে নানা কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনীর বিক্ষুব্ধ হওয়ার বিষয়ে মেজর শরীফুল হক ডালিম বলেন, দেখা গেল যে সেই সূতিকাগার থেকে মুজিব কায়েম করলেন একদলীয় এক ন্যায়কত্ব স্বৈরশাসন বাকশাল এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেবেন সিদ্ধান্ত না হলো। এই বাকশালের মেম্বার সবাই
সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল, তার নিষ্ঠুরতা এমন অসহনীয় পর্যায়ে চলে গেল, ইলিয়াস লুটপাট, মার ধর, চোরাচালান, তার নকল টাকা ছাপানো ভারত থেকে, এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করেছিল যে আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখের মনি, আমাদের বাঁচাবে, দেশকে স্বাধীন করবে, বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে। সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আজাদ দাও, নমরুদের হাত থেকে আজাদ দাও, আমরা তো শেষ, মরে যাচ্ছি সব, কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা। এটা তো আমরা যারা সেনাবাহিনীতে তখন ছিলাম, যারা দেশপ্রেমী যোদ্ধা, তারা ঠিক মেনে নিতে পারেনি। যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের জান্তাদের অবিচার এবং দুরাচার, এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনা বিপ্লব। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে। সেনা অভ্যুত্থান তো আর খালে যাতে মার্বেল খেলে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে বিপ্লবীদের, সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের তরফ থেকে কিছু লোক প্রাণ হারায়। দেশ স্বাধীনের পরে পাকিস্তান জানতে পারে যে ভারতীয় সাধ্যবাদ চুক্তির সুবাদে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ অবস্থান করছে। তখন পাকিস্তান জাতিসংঘে প্রস্তাব দেয় যে বাংলাদেশ একটি ডিসপুটেড কান্ট্রি, এখানে আমাদের অধিকার রয়েছে। পাকিস্তান এমনটি মনে করছিলেন। তখন জাতিসংঘের চাপে ইন্দিরা গান্ধী ভারতীয় সৈন্য বাংলাদেশ থেকে সরাতে বাধ্য হন। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী মনে করছিল যে বাংলাদেশে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন ক্ষেত্রে যে অরাজকতা চলছে তার জন্য ভারতের প্রত্যক্ষ প্রভাব রয়েছে। রক্ষী বাহিনী সারা দেশে খুন রাহাজানি চালাচ্ছে। রক্ষী বাহিনীর অরাজকতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হলে সবার আগে শেখ মুজিবকে সরাতে হবে। এজন্য সেনাবাহিনী একটি অভ্যুত্থান করে এবং তাতে শেখ মুজিবুর রহমান নিহত হয়।